এক্সাম ফোকাস চ্যানেলে তোমাদের স্বাগত। গতকালের পর আমি আজ পার্লামেন্টারি কমিটিজের ফোর্থ পার্ট নিয়ে এসেছি। আজ যেটা আলোচনা করব, দেখো কোয়েশ্চেন নাম্বার 218 একদম টপ লেফটে। হাউ ইজ সেন্সিয়ার মোশন ডিফারেন্ট ফ্রম দি নো কনফিডেন্স মোশন, অর্থাৎ সেন্সিয়ার মোশনের পার্থক্য নো কনফিডেন্স মোশনের সাথে। সেন্সিয়ার মোশন মাস্ট স্টেট দ্য রিজন ফর ইটস অ্যাডাপশন। সেন্সিয়ার মোশনকে অবশ্যই তার যৌক্তিকতা দেখাতে হয় কেন সেটা আনা হচ্ছে, কিন্তু নো কনফিডেন্স মোশনকে সেই যৌক্তিকতা দেখাতে হয় না। নো কনফিডেন্স মোশন লোকসভার 10% সদস্যের সমর্থন থাকলেই আনা যেতে পারে, অর্থাৎ 55 জন সদস্য। এরপর তৃতীয়টা দেখো, ইট ক্যান বি ভোটেড এগেনস্ট দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স, এটা সঠিক। 3 নম্বরটা, ইট লিডস টু সেন্সিয়ার অফ দি গভর্নমেন্ট অ্যান্ড সিওএম নিড নট রিজাইন ফ্রম অফিস। অর্থাৎ সেন্সিয়ার মোশনে কি হয়, যখন সেটা আনা হয় সেটা সরকারের বিরুদ্ধে আনা হয়ে থাকে বা কোনো একটি বিশেষ ব্যক্তির বিরুদ্ধে আনা হয়ে থাকে, কিন্তু সেখানেতে মন্ত্রিসভাকে সিওএম মানে কাউন্সিল অফ মিনিস্টার্স তাকে রিজাইন করার প্রয়োজন নেই। কিন্তু এই অনাস্থা প্রস্তাব আনলে যদি সেটা পাস হয়ে যায় তাহলে মন্ত্রিসভাকেই পদচ্যুত করা হয়। এরপর দেখো পরের কোয়েশ্চেন, তার তলাতেই কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোডস গিভেন বিলো। এখানে দুটি স্টেটমেন্ট আছে, বলেছে কোনটি সঠিক। প্রথম স্টেটমেন্ট, সাবস্টেন্টিভ মোশন ইজ এ সেলফ কন্টেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্রপোজাল ডিলিং উইথ এ ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার, এটা ঠিক। এবং 2 নম্বরটা, মোশন ফর রিমুভাল অফ চিফ ইলেকশন কমিশনার ইজ এ সাবস্টেন্টিভ মোশন, এটাও ঠিক, অর্থাৎ বোথ 1 and 2। নেক্সট, when a person is selected to both the houses of the parliament and he does not decide within 10 days which house he desires to vacate, his seat shall become vacant in which house। প্রশ্নে বলছে একটি ব্যক্তি যখন সংসদের দুটি কক্ষ লোকসভা এবং রাজ্যসভার সদস্য থাকেন এবং তিনি 10 দিনের মধ্যেও নির্ধারণ করে উঠতে পারেন না যে তিনি কোন কক্ষের সদস্যপদ ত্যাগ করবেন বা ত্যাগ করতে ইচ্ছুক, সেক্ষেত্রে তাহলে তার আসনটি কি হয়, সেক্ষেত্রে তার আসনটি রাজ্যসভার আসনটি চলে যায়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 221, হুইচ ওয়ান ইজ নট কারেক্ট অ্যাবাউট দ্য কমিটি অন পিটিশন। কমিটি অন পিটিশন সম্পর্কে কোনটি সঠিক নয়। এখানে দেখো অল অফ দি অ্যাবাভ উত্তর। দ্য কমিটি কনসিস্ট অফ 15 মেম্বার্স nominated by the speaker. A minister is also nominated to this committee. The committee considers representations from individuals association also. এরপর কোয়েশ্চেন 222, কনসিডার দ্য ফলোয়িং স্টেটমেন্টস অ্যান্ড চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দি কোডস গিভেন বিলো, এটা হবে বোথ 1 and 2, দেখতে পাচ্ছ। দেখো প্রথম স্টেটমেন্ট কি বলছে, নো ডিসকাশন শ্যাল টেক প্লেস ইন পার্লামেন্ট উইথ রিগার্ড টু দ্য কন্ডাক্ট অফ এনি জাজ ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে কোনো বিচারপতির বিরুদ্ধে তার আচরণ নিয়ে কোনো রকম আলোচনা পার্লামেন্টে করা যাবে না। আর তারপর, দ্য ভ্যালিডিটি অফ এনি প্রসিডিংস ইন পার্লামেন্ট শ্যাল নট বি কল্ড ইন কোয়েশ্চেন অন দি গ্রাউন্ড অফ এনি অ্যালিজেড ইররেগুলারিটি, অর্থাৎ পার্লামেন্টের যে কোনো কাজ সেটাকে ইররেগুলারিটির ভিত্তিতে সেটার উপর প্রশ্ন আরোপ করা যাবে না। এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার 223, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট। এটা হবে ল্যাঙ্গুয়েজ অফ দি পার্লামেন্ট ইজ প্রোভাইডেড ইন আর্টিকেল 119, এটা সঠিক নয়। বাকি দুটি সঠিক, দেখে নাও কি কি, খুব গুরুত্বপূর্ণ এই দুটোই তথ্যই। অপশন এতে ছিল বিজনেস ইন পার্লামেন্ট শ্যাল বি ট্রানজাক্টেড ইন হিন্দি অর ইংলিশ, অর্থাৎ পার্লামেন্টের কাজকর্ম হিন্দি অথবা ইংরেজিতে হবে। দ্য চেয়ারম্যান অফ রাজ্যসভা স্পিকার মে অ্যালাউ এনি পার্সন টু এক্সপ্রেস হিমসেলফ ইন হিজ মাদার টাং, এবং এটাও নিয়ম আছে যে রাজ্যসভার চেয়ারম্যান অর্থাৎ উপরাষ্ট্রপতি বা লোকসভার স্পিকার যে কোনো ব্যক্তিকে তার মাতৃভাষায় কথা বলার সুযোগ দান করতে পারেন। এরপর, হু প্রিসাইডস ওভার দ্য হাউস ইন দ্য অ্যাবসেন্স অফ দি স্পিকার অর দি ডেপুটি স্পিকার, অর্থাৎ লোকসভার স্পিকার বা ডেপুটি স্পিকারের অবর্তমানে কে করেন সভাপতিত্ব। এখানে হবে নান অফ দি অ্যাবাভ, প্রেসিডেন্টও নয়, ভাইস প্রেসিডেন্টও নয়,
এটার উত্তর হবে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। নেক্সট, টু এনফোর্স ইন্টারন্যাশনাল ট্রিটিজ ইন দ্য পার্ট অফ ইন্ডিয়া অর ইন দ্য এন্টায়ার কান্ট্রি দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ক্যান মেক এনি লজ। অর্থাৎ আন্তর্জাতিক চুক্তি সম্পাদনের জন্য ভারতের মধ্যে বা সমগ্র দেশের মধ্যে তাহলে পার্লামেন্টকে কি করতে হয়, কোনো রাজ্যেরই সম্মতি লাগে না, উইদাউট দ্য কনস্ট্যান্ট অফ এনি স্টেট, সেটা ভুল আছে, এটা কনস্ট্যান্ট হবে না, কনসেন্ট হবে, CONSENT, সম্মতি। এরপর দেখো, হুইচ অফ দি ফলোয়িং স্টেটমেন্টস ইজ আর কারেক্ট। এখানে চারটে স্টেটমেন্ট আছে, দেখো চারটে স্টেটমেন্টই কারেক্ট। এই চারটে স্টেটমেন্টই তোমাদের বলছি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট, এখান থেকে প্রচুর MCQ দেয় কম্পিটিটিভ এক্সামে। প্রথম স্টেটমেন্ট দেখো, আর্টিকেল 79 to 122 in part 5 of the constitution deal with the organization, composition, duration, powers, privileges and so on of the parliament। অর্থাৎ সংবিধানের পঞ্চম অংশের 79 থেকে 122 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে সংসদের গঠন, স্থায়িত্বকাল, ক্ষমতা, বিশেষ ক্ষমতা এবং ইত্যাদি বিষয় নিয়ে। যেরকম 79 নম্বর ধারাতেই পার্লামেন্টের গঠন কথা বলা হয়েছে, সংসদ কাদের নিয়ে গঠিত হবে, লোকসভা, রাজ্যসভা এবং রাষ্ট্রপতি। যেরকম 80 নম্বর ধারায় রাজ্যসভার গঠন, 81 নম্বর ধারায় লোকসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে ইত্যাদি। এরপর সেকেন্ড দেখো, দ্য পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এমফাসাইজেস অন দ্য ইন্টারডিপেন্ডেন্স বিটুইন দ্য লেজিসলেটিভ অ্যান্ড এক্সিকিউটিভ অর্গানস, এটাও সঠিক। আমাদের সংসদীয় শাসন ব্যবস্থায় কিসের উপর গুরুত্ব করা হয়েছে নাকি না, আইন বিভাগ এবং শাসন বিভাগের মধ্যে একটা সমঝোতা তৈরির উপর। থার্ড, এটা খুবই ইম্পর্টেন্ট, আবারও বলছি, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ দি রাজ্যসভা ইজ ফিক্সড অ্যাট 250। অ্যাট প্রেজেন্ট দ্য রাজ্যসভা হ্যাজ 245 মেম্বার্স। রাজ্যসভার সর্বোচ্চ সদস্য সংখ্যা হলো 250 এবং বর্তমানে রাজ্যসভায় 245 জন সদস্য আছেন। 4 নম্বর স্টেটমেন্ট, দ্য ফোর্থ শিডিউল অফ কনস্টিটিউশন ডিলস উইথ দ্য অ্যালোকেশন অফ সিটস ইন দ্য রাজ্যসভা। অর্থাৎ সংবিধানের চতুর্থ তফসিলেতে রাজ্যসভার আসন বন্টন নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর চলো নেক্সট কোয়েশ্চেনে যাই, দেখি কি আছে। ডিউরিং দ্য discussion on the demands for grants, motions can be moved to reduce the amount of a demand. Such a motion is called cut motion। বলছে ডিমান্ড ফর গ্রান্টসের আলোচনার সময় কিছু মোশন তোলা হয় যাতে ডিমান্ড বা চাহিদা কাট করা হয়, সেগুলোকেই কাট মোশন বলা হয়। এবারে প্রশ্ন হচ্ছে এর মধ্যে কোনগুলি কাট মোশন। এখানে যে তিনটি দিয়েছে, তিনটি কাট মোশন, ডিসঅ্যাপ্রুভাল অফ পলিসি কস্ট, ইকোনমি কাট, টোকেন কাট। এটা টেকেন কাট করা ছিল, যাই হোক স্পেলিং এরর ছিল, নো ম্যাটার। এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 228, দ্য কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া হ্যাজ বিন ডিসক্রাইবড অ্যাজ দ্য ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ। অর্থাৎ ভারতের নিয়ন্ত্রক এবং মহাগণনা পরীক্ষক যাকে বলা হয় তাকে সংক্ষেপে CAG, সেই CAG ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড কোথাকার না পাবলিক অ্যাকাউন্ট কমিটি বা সরকারি গণিতক কমিটি। তিনি সমস্ত ভুল ত্রুটি সমস্ত কিছু এটা সংশোধন করে দেন, সেই জন্য তাকে বলা হয় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড অফ পাবলিক অ্যাকাউন্ট কমিটি। পরবর্তী প্রশ্ন দেখো, হুইচ অফ দি ফলোয়িং ডাজ নট বিকাম ওয়ান অফ দি গ্রাউন্ড ফর ডিফেকশন। এটা হচ্ছে পলিটিক্যাল ডিফেকশন বা দলত্যাগ বিরোধী আইনের কথা বলা হয়েছে, কোন প্রেক্ষিতে ডিফেকশন নয়। ইফ এ সিটিং মেম্বার অফ ওয়ান হাউস ইজ অলসো ইলেক্টেড টু দ্য আদার হাউস। যদি একটা কক্ষের একজন সদস্য অপর কক্ষে নির্বাচিত হন তাহলে সেটা কিন্তু দলত্যাগের আওতায় হবে না। এ প্রসঙ্গে খুব ইম্পর্টেন্ট বলে রাখি যে ভারতবর্ষে দলত্যাগ বিরোধী আইনটি প্রণয়ন করা হয়েছিল 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1985 সালে রাজীব গান্ধী প্রধানমন্ত্রীত্বের সময়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোয়েশ্চেন অফ দিস চ্যাপ্টার, আ পার্লামেন্টারি ডেমোক্রেসি ইজ ওয়ান হোয়ার। সংসদীয় গণতন্ত্র কি? দেখো এটা হবে 1 এবং 3 দেখতে পাচ্ছ।
a balance of popular participation and elite rule takes place. এটা কিসের ভারসাম্য? না জনগণের অংশগ্রহণ এবং এলিট রুল মানে অভিজাতের শাসনের একটা মিশ্রণ, ভারসাম্য। 3 নম্বরটা কি? দ্য পার্লামেন্টেরিয়ানস আর ডেলিগেটেড দ্য রেসপন্সিবিলিটি অফ থিঙ্কিং অ্যান্ড অ্যাক্টিং অন বিহাফ অফ দেয়ার কনস্টিটিউয়েন্টস। অর্থাৎ পার্লামেন্টেরিয়ানস মানে যারা সংসদের সদস্য, তারা তো একটা নির্দিষ্ট কনস্টিটিউয়েন্ট থেকে মানে নির্বাচনী কেন্দ্র থেকে নির্বাচিত হন, এবং সেই নির্বাচনী কেন্দ্রের প্রতিনিধি হিসাবে তাদের দায়িত্ববোধ থাকে সেই নির্বাচনী কেন্দ্রের দেখাশোনা করা এবং বলতে পারো সেখানের মানুষদের সচ্ছলতা আনা বা তাদের প্রয়োজন সুযোগ সুবিধা মেটানো। যাই হোক, থ্যাংক ইউ। ভালো লাগলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আর কি কি তোমাদের এরকম ভিডিও লাগবে জানিও, আমার তাহলে সুবিধা হবে।